স্যার বডির উপর বেশ কিছু ক্ষত আছে, মনে হয় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মুখটাকেও বিকৃত করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ওই পাথরটা দিয়ে মুখটা থাঁতলানো হয়েছে যাতে শনাক্ত না করা যায়। স্যার স্যার মোবাইল পার্টস কিছু পাওয়া যায়নি, শুধু এই ভোটার আইডি কার্ডটা পাওয়া গেছে। বলবন্ত সিং, পিতার নাম জগজিৎ সিং। স্যার এক মিনিট, পেছনে একটা নাম্বার আছে। 444567 স্যার এখানে আশেপাশে কিছু নেই। এই কার্ডে লেখা নাম্বারটায় ফোন লাগাও, হতে পারে এরই নাম্বার। হ্যালো, আচ্ছা এই নাম্বারটা কার? কিন্তু ফোনটা তো আপনি করেছেন, আপনিই বলুন কি দরকার আপনার। আমি পুলিশ সাব ইন্সপেক্টর হরপ্রীত সিং বলছি, ঘরিন্ডা থানা থেকে। আগে আমি জগজিৎ সিং, এটা আমার ছেলে বলবন্তের মোবাইল। এই বলবন্ত সিং এখন কোথায়? আগে ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না স্যার, কাল সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়েছিল, নিজের মোবাইলটা বাড়িতেই ফেলে গেছিল। দেখুন আপনাকে এখনই অমৃতসরের সরকারি হাসপাতালে আসতে হবে। ব্যাপারটা কি স্যার? কিছু জরুরি কথা আছে। কি হয়েছে গো? তুমি এত চিন্তিত লাগছে কেন? কিছু অন্তত বলো, কি হয়েছে? পুলিশ ফোন করেছিল, ওরা আমাকে বলবন্তের ব্যাপারে কিছু বলতে চায়। এসব কি ব্যাপার স্যার? চেহারা খুব খারাপভাবে বিকৃত হয়ে গেছে। লাশটাকে খুব ভালোভাবে দেখুন আর দেখে বলুন যে এটা আপনাদের ছেলে বলবন্ত কিনা। আমার স্যার ওর মা, বাবা, ছোট ভাই আর স্ত্রী সবাই শনাক্ত করেছে লাশটা বলবন্তেরই। খুনটাকে সাধারণ খুন বলেই মনে হচ্ছিল, কিন্তু লাশের মুখটাকে বিশ্রীভাবে থেতলে দেওয়ায় কিছু প্রশ্ন উঠতে শুরু করে। কি কারণে কেউ কাউকে এত নৃশংসভাবে খুন করবে? কে ছিল এই বলবন্ত সিং? কেউ কি প্রতিশোধ নেওয়ার জন্য খুন করেছিল? পুলিশের তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই কিছু অবাক করা সত্যি আর এই খুনের পিছনে ষড়যন্ত্র সামনে আসতে থাকে। আমাকে কিচ্ছু বলে যায়নি স্যার, শুধু ওর মাকে বলেছিল আর চলে গেছিল। কোনোদিন কিছু বলেছে নাকি? শুধু বলেছে যাচ্ছি। কোথায় কিচ্ছু জানি না স্যার। না স্যার, ফোনটা তো বাড়িতেই ফেলে গেছিল। আমি তো তখনই জানলাম যখন আপনার ফোনটা এলো। কারোর সঙ্গে দেখা করতে গেছিল বা কেউ কি এসেছিল? না স্যার, ও তো একাই বেরিয়েছিল। কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে। বাইরে কোথাও যাচ্ছ? ও পূর্ণিমা, কেন এত প্রশ্ন করছো বলো তো? একটু কাজে বেরোচ্ছি, কালকে সন্ধে অবধি ফিরে আসবো। ও কি প্রায়ই শহরের বাইরে যেত? হ্যাঁ স্যার। করতোটা কি? ট্রাক চালাতো স্যার। এটা কি ওর নিজের ট্রাক ছিল নাকি অন্য কারোর ট্রাক চালাতো? ও তো অন্য লোকের ট্রাক চালাতো স্যার। কার? সেটা তো আমি ঠিক জানি না স্যার। জগজিৎ জি বলবন্ত আপনার ছেলে, এটা ছাড়া ওর ব্যাপারে আর কিছু বলতে পারেন? আর তুমি ওর স্ত্রী, তুমি এটাও জানো না যে ও কোথায় কাজ করত, কোথায় যেত? স্যার, ও তো কাউকে কিছু বলতোই না।
কিছু জিজ্ঞেস করলে মুখের উপর বলতো কাজই তো করছি না, বেশি প্রশ্ন করো না। দেখ বাবা, অন্তত এটা তো বল যে তুই কোথায় কাজ করিস। দিনের পর দিন বাইরে থাকিস, চিন্তা তো হবেই না। ও মা, সকাল সকাল আমার মাথা খারাপ করো না তো, দেখছো আমি কাজে বেরোচ্ছি। দেখ বলবন্ত, শোন, এখন তুই আর বাচ্চা নেই রে, তোর বিয়ে হয়ে গেছে, এবার তো তোকে দায়িত্বটা বুঝতে হবে। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না যে আমি আর এখন বাচ্চা নই? আমায় কি করতে হবে সেটা আমি জানি। কিন্তু আমাদের সবার তো তোমার জন্য চিন্তা ও হয়। পূর্ণিমা, এত চিন্তা করো না, কাজে যাচ্ছি, আবার চলে আসবো। যাই এখন, চিন্তা ঠিক করেছো। আছে। আসছি মা। স্যার, আমি মঞ্জিত, বলবন্তের ছোট ভাই। আমি কাছেই একটা ধাবায় কাজ করি। স্যার, আমরা খুব গরিব মানুষ, আমি আমার সন্তানদের ভালো করে পড়াতেও পারিনি। আর আমার বড় ছেলে বলবন্ত, ছোট থেকেই ওর কোনো লেখাপড়াই হয়নি। কিন্তু আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি স্যার, যে আমার ছেলেটা এইভাবে মরে যাবে। যেভাবে ওকে মারা হয়েছে মনে হচ্ছে কোনো পুরনো শত্রুতা। হয়তো ওর সাথে কারোর কোনো ঝগড়া হয়েছিল, বা ওর মৃত্যুতে কারোর কোনো বড় রকম ফায়দা হবে। অন্তত এটা তো বলুন যে বলবন্ত কবে থেকে ট্রাক চালাচ্ছে। স্যার, এই প্রায় 6-7 বছর ধরে। প্রথমে কোথায় কাজ করতো? পারমিন্দার বাবুর কাছেই ও প্রথম ট্রাক চালানো শিখেছিল। স্যার, এ পর্যন্ত মাত্র একটাই সূত্র পাওয়া গেছে। পরমিন্দর সিং 6 বছর আগে ওই বলবন্তকে ট্রাক চালানো শিখিয়েছিল। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, ওর কাছে কিছু পাওয়া যায়নি, না পার্স না পয়সা। আর মোবাইলটাও ভুল করে বাড়িতে রেখে যায়। আচ্ছা, এটাও তো হতে পারে ওর কাছে কিছু টাকা ছিল যার জন্য ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার, শুধু টাকার জন্য কেউ এত নৃশংস খুন করবে? ওর মুখটা দেখুন একবার, ভয়ঙ্করভাবে বিকৃত করা হয়েছে। পেট আর পিঠের ওপরে ছুরির ভয়ঙ্কর আঘাত। কোনো পুরনো শত্রুতা মনে হচ্ছে স্যার। আগে ওকে মেরে দিয়েছে, তারপর ভোটার কার্ডের পেছনে মোবাইল নাম্বার লিখে ফেলে রেখেছে। কিন্তু কেন? যাতে আবার জানাও যায় মৃত ব্যক্তিটি কে। কিন্তু কোনো খুনি রকমটা করবে কেন? হয়তো অন্য কোনো কারণ আছে যেটা আমরা বুঝতে পারছি না। লাশের মুখটাকে এমন বিশ্রীভাবে কেন থ্যাতলানো হয়েছিল? খুনি বলবন্তের মোবাইল নাম্বার তার ভোটার কার্ডের পিছনে কেন লিখে রেখে গেল? এর মধ্যে কি কোনো বার্তা ছিল? সে কি এটা চাইছিল যে পুলিশ সোজা বলবন্ত সিং এর বাড়িতে পৌঁছে যাবে? এটা কি লুট আর খুনের কোনো সাধারণ ঘটনা ছিল, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে ছিল ভোটার কার্ডের পিছনে লিখে রাখা ওই নাম্বারটিতে? বলবন্ত সিং, খুব ভালো চিনি তাকে। কাল রাতে খুন করা হয়েছে ওকে। স্যার, যেমন কর্ম তেমনি ফল। কে বোঝাবে এরকম লোককে? মানে কি? 6 বছর আগে আমার কাছে ক্লিনারের কাজ করত। আমি ট্রাক চালানো শিখিয়েছি ওকে। চল 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 চল, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ, বুঝতে পারলি? আরে খুব তাড়াতাড়ি আমি শিখে যাবো, দেখবে। আরে শিখে গেছিস তো, শিখে যাবি কি? কাজও দিয়েছিলাম, মাল নিয়ে যেত আমার ট্রাকে। কাঁচা পয়সা যেই হাতে পড়েছে, অভ্যেসও খারাপ হয়ে গেছে। এই বলবন্ত সিং, শুনছি আজকাল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস তুই? কি কথা বলছেন দাদা? আরে এখনো গন্ধ আসছে তোর মুখ থেকে। দাদা, একটুখানি খেয়েছি। দেখ বলবন্ত, আমি তোকে গাড়ি চালানো শিখিয়েছি, কাজ দিয়েছি, যাতে জীবনে কিছু করতে পারিস। আর তুই নিজেই তোর জীবনের সর্বনাশ ডেকে আনছিস। ভুল হয়ে গেছে দাদা, কান ধরে বলছি, আর কোনোদিনও হবে না। কিন্তু ও শোধরাবার ছেলে নয়। আগে শুধু মদ খেত, তারপর আফিং গাঁজাও ধরে নিয়েছিল। তারপরে আর কি, কে আটকাবে ওকে? জগজিৎ ভাই,
আপনার কথায় আমি বলবন্তকে কাজ শিখিয়েছি, কাজ দিয়েছি, কিন্তু ও এখন হাতের বাইরে চলে গেছে। অভ্যেস খারাপ হয়ে গেছে ওর। এখন আমি আর ওকে কাজে রাখতে পারবো না। এইরকম করবেন না পারমিন্দর বাবু, ওকে আরেকটা সুযোগ দিন, আমি ওকে বুঝিয়ে বলবো। কি বোঝাবেন ওকে? নেশায় বুঁদ হয়ে থাকে আপনার ছেলে, না নিজের জন্য কিছু ভাবে না কাজের জন্য। লেট করে ডেলিভারি নিতে যায়, তারপর আবার ঝগড়াও বাঁধিয়ে দেয়। দেখুন, আমার কাস্টমার হাতছাড়া হয়ে যাবে, ওর জন্য আমার লোকসান হয়ে যাচ্ছে। আমি আর ওকে রাখতে পারবো না। আমার মুখ চেয়ে একটা সুযোগ অন্তত ওকে দিন। ঠিক আছে, আপনি ভালো করে বুঝিয়ে দেবেন ওকে। আমি কিন্তু এসব আর সহ্য করব না। আসি তাহলে। ধন্যবাদ। কেন তুই তোর নিজের জীবনটা নষ্ট করছিস বাবা? বলবন্ত, বল, এসব নেশা টেশা কবে থেকে শুরু করেছিস তুই? আরে চুপ করে আছিস কেন? বল না কিছু। মা, নেশা ধরে গেছে তো ধরে গেছে, এখন কবে থেকে ধরেছে আমি সেসব জানি না। বাবা, তুই আজ থেকে এখনই নেশা করা ছেড়ে দে, নিজের কাজে মন দে বাবা। বাড়ির লোক অনেক বুঝিয়েছে, কিন্তু ও শুধরাবার নয়। বিয়ে দিয়েছিল, ভেবেছিল এবারও নিশ্চয়ই শুধরে যাবে। না ও বুঝেছে, না ও শুধরেছে। মাঝখান থেকে ওর এই কাজের জন্য আমিও ফেঁসে গিয়েছিলাম। আরে গাড়ির পেপার চেক করো। আরে গাড়ির পেপার চেক করো, আর ডিকিটা ভালো করে চেক করে নাও। কি হয়েছে স্যার? কি ব্যাপার? মিস্টার পারবিন্দর, আপনার ট্রাকে বেআইনি কাজ চলছে। কবে থেকে চলছে এইসব? বেআইনি কাজ? কি বলছেন স্যার? স্যার, 3 নম্বর বাক্সটা পেয়েছি নকল মালের। আপনি নিজেই দেখুন কি ধরনের মাল আসছে আপনার ট্রাকে। এই হলো আপনার লোকেরা, যা কথা বলার বলে নিন। কি কি রে বলবান, কার জন্য নিয়ে যাচ্ছিলে আমার ট্রাকে এইসব মাল? বাবু, আমি বলবন্ত ভাইকে সবসময় বলতাম যে এরকম কাজ করো না, কিন্তু ও তো আমার কথা শুনতোই না। আর অর্ধেক সময় তো ও একেবারে নেশায় চুর হয়ে থাকে। অনেক দিন থেকে ও এরকম 2 নম্বরই কাজ করছে। তো তুই আমাকে বলিসনি কেন সব? বাবু, ওই বলবন্ত ভাই তোর মুখ বন্ধ করে দিয়েছে টাকা দিয়ে, তাই না? এটা 4 বছর আগের কথা স্যার। তখনই আমি কাজ ছাড়িয়ে দিয়েছিলাম স্যার। আজ পর্যন্ত আর আসেনি। ও এদিক ওদিকে ট্রাক চালাতো, কিন্তু পাকা চাকরি কোথাও ছিল না। তারপরে ও কিছু আজে বাজে ধান্দায় জড়িয়ে পড়ল, যেমন চুরি, ডাকাতি, অনেকবার জেলেও গেছে স্যার। একটু বেশি বেড়ে গেছিল বলবন্ত। ওর বাড়ির লোকও ওর ব্যাপারে জানতো স্যার। তাও আমাদের কিছু বলেনি। এটাও বলেনি যে ও জেল খেটে এসেছে। মামলাটা মনে হচ্ছে অন্য কিছু। এটা সাধারণ মার্ডার নয়, মনে হচ্ছে একটা বড় কাহিনী পাওয়া যাবে তদন্তের পরে। হ্যাঁ, একদমই। এই বলবন্তকে আমি ভালো মতোই চিনি। শুনলাম অনেকগুলো কেস রেজিস্টার্ড হয়েছে ওর নামে। হ্যাঁ, শাস্তিও হয়েছিল ওর, কিন্তু জেলে নিয়ে যাওয়ার সময় ও পালিয়ে যায়। একটু চা খাওয়া যাক নাকি? ঠিক আছে স্যার। হরবিন্দর, গাড়িটা সাইড কর। হ্যাঁ স্যার। চারটে চা দেখি। আরে খেয়ে নে, আবার 2 বছর পরেই তুই বাইরের চা খেতে পারবি। খেয়ে নে।
যাচ্ছিস কোথায়? দাঁড়া, এই, দাঁড়া, দাঁড়া, পালাবি না বলছি, দাঁড়া, এই, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, এই, এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, এই, দাঁড়া। মেরে ফেলবো কিন্তু। দাঁড়া, থাম। পালিয়েছে বেটা। একটা ফেরারি অপরাধী, নিশ্চয়ই ওর নামে লুকআউট নোটিশ জারি হয়েছিল। হ্যাঁ হয়েছিল। ওর বাড়ির লোকেদেরও অনেকবার বলা হয়েছে যে কোনো খবর পেলে যেন অবশ্যই ইনফর্ম করে, না হলে ওদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু ওর বাড়ির লোক আর স্ত্রী তো বলল যে ও এখানেই থাকতো, আর ঘটনার দিন বিকেলবেলা ও রোজগার মতো কাজে বেরিয়ে যায়। কোনো গন্ডগোল তো রয়েছে, কিন্তু আমরা ওর পেছনে খোঁচড় লাগিয়েছি। ও বাড়িতে থাকলে ওরা আমাদেরকে খবর দিত। এই ভোটার কার্ডটা দেখো, কেসটা শুরু থেকেই একটা ধাঁধা তৈরি করেছে। একটা লোক তার নিজের ভোটার কার্ডের পেছনে নিজের ফোন নাম্বার কেন লিখে রাখবে? শর্মা সাহেব, বলবন্ত ডাকাতি শুরু করেছিল, ওর সঙ্গী তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ স্যার, 3 জন ছিল যারা ওর সঙ্গে কিছু চুরি আর ডাকাতির কেসে যুক্ত ছিল। ওদের রেকর্ডস দেখাও। লল্লন ভগত, গুরপাল সিং, কীর্তি সিং, 3 জন কোথায়? জামিনে বাইরে আছে। স্যার, বলবন্তের বাড়ির লোককে একবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই? না, প্রথমে 3 বন্ধুর খোঁজ করো, সমস্ত ইনফরমারদের কাজে লাগাও। স্যার, এই কেসের জট প্রতিটা প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আরো জটিল হয়ে উঠছিল। কোনো ব্যক্তি নিজের মোবাইল নাম্বার নিজের ভোটার কার্ডের পিছনে কেন লিখে রাখবে? এর পিছনে কারণ কি? সাহেব, লল্লন ভগত, গুরপাল সিং আর কীর্তি সিং, এরা 3 জনেই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। কেউ কিচ্ছু জানে না ওরা কোথায় আছে। আচ্ছা, এই 3 জনই বলবন্তের খুনটা করেনি তো? সেটা তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা খবর আপনাকে দিতে পারি। 18ই আগস্ট লল্লন বিকেলবেলা ঝান্ডিয়ালায় ওর বন্ধু অজয়ের গাড়িটা ভাড়া করেছিল। কতদিনের জন্য চাই? কাল সকালেই গাড়ি ফিরিয়ে দেব। ঠিক আছে, কটার সময় আসবো? অজয়, ওর বাড়ির ঠিকানা? ঝান্ডিয়ালায় থাকে ও। ওর নিজের ট্যাক্সি আছে, নিজেই চালায়। ঠিক আছে। সাব ইন্সপেক্টর রবীন্দ্র গিল, ঝান্ডিয়ালা থানা। সত শ্রী আকাল, পিএসআই হরপ্রীত সিং বলছি, ঘাড়িন্ডা থানা। সত শ্রী আকাল জি। আমরা অজয় নামে একজনকে খুঁজছি, প্রাইভেট ট্যাক্সি চালায়, ড্রাইভার। কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন? এখানে ঘাড়িন্ডা থানায় একটা মার্ডার কেসে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। খুব অদ্ভুত ব্যাপার তো। অজয় নিরুদ্দেশ। কি? কবে থেকে? 19 আগস্ট ওর বাবা এসে এখানে মিসিং রিপোর্ট লিখিয়েছে। আমার ছেলে অজয় কাল সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। ও বলে গিয়েছিল যে সকালের মধ্যে ফিরে আসবে। এখন তো রাত হতে চলল, এখনো পর্যন্ত তো ফিরল না। আরও ফোনেও পাচ্ছি না ওকে। কোথায় গেছিল? জানি না স্যার, খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমাকেও কিছু বলেনি, আর নিজের স্ত্রীকেও কিছু বলে যায়নি। ঠিক আছে, আপনি ওর একটা ফটো দিয়ে যান। 48 ঘন্টা দেখি, যদি কিছু না হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। এই নিল ওর ফটো স্যার। আমরা আজকেই সব থানায় ওর ফটো পাঠাতাম। ঠিক আছে, আপনি খুব তাড়াতাড়ি ওর বাবার ফোন নাম্বার আর ঠিকানাটা পাঠিয়ে দিন। এক ফেরারি আসামি বলবন্ত, যার খুন হয়েছে, তার বন্ধু লল্লন ভাড়ায় গাড়ি নিয়েছে, আর গাড়ির ড্রাইভার অজয় গায়েব হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি? এক ফেরারি আসামি বলবন্ত, যার খুন হয়েছে, তার বন্ধু লল্লন ভাড়ায় গাড়ি নিয়েছে, আর গাড়ির ড্রাইভার অজয় গায়েব হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি? কিছু জানতে পেরেছি পুলিশ ওর ব্যাপারে? জানি না মা, গারিন্ডা পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওখানে যেতে বলেছে। মর্গে? কেন? আমার ছেলের কি হয়েছে স্যার? দেখুন, এই মুহূর্তে আমি কিছুই বলবো না। ব্যাস আপনি শুধু একটু মর্গে চলুন,
স্যার এসব কি? আপনি আমাকে লাশ দেখাচ্ছেন কেন? আর আমার ছেলে অজয় কোথায়? এর মুখটা নষ্ট হয়ে গেছে। আপনি হাত পা দেখে বলুন যে এ আপনার ছেলে কিনা। দেখে আপনি নিজেকে সামলান। তুমি নতুন জুতো কেন কেনো না? দেখো পুরো ছিঁড়ে গেছে। কুলবীর, গাড়ির মধ্যে বসে গাড়িটা চালাতে হয়, জুতোকে দেখবে। তুমিও না একটু বেশি ভাবো। দেখুন স্যার, এই যে কাপড়গুলো দেখাচ্ছেন এগুলো আমার ছেলের নয়। বাকি সব, এই জুতো, এই হাতের বালা, এগুলো আমার ছেলের। ওই যে চিহ্নটা ছিল না ওর ডান পায়ের, ও আঘাত পেয়েছিল অনেক বছর আগে, যখন ও 13-14 বছর বয়স ছিল। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, ও আমার ছেলে বলবন্ত। হতে পারে বলবন্ত অনেক খারাপ কাজ করেছে, কিন্তু স্যার আমি কি আমার ছেলেকে চিনতে পারবো না? স্যার, আমরা আমাদের ছেলের শেষ কাজ করার জন্য তৈরি হচ্ছি, আর আপনি বলছেন যে ও আমাদের ছেলে বলবন্তী নয়। আমরা মিথ্যে বলছি। হ্যাঁ, আপনারা সবাই মিথ্যেই বলছেন, ষড়যন্ত্রে সবাই যুক্ত। স্যার, আমি অনেক আশা করেছিলাম যে আমার ছেলে আমার থেকে অনেক বড় হবে, কিন্তু আমার ছেলে ভুল পথে পা বাড়ালো স্যার। যতদিন বেঁচে ছিল আমাদের কোনো কথাইও শুনতো না। আর নিজের ছেলের ব্যাপারে আপনাকে কেন মিথ্যে বলবো স্যার? তাছাড়া ওর মৃত্যুতে আমাদের কি লাভ হতে পারে স্যার? আপনার ছেলে তো জেলের ফেরারি আসামি, তাহলে এখানে কি করেছিল? আর যদি থেকেও থাকে তাহলে আপনারা কেউ থানায় খবর দেননি কেন? কি করে খবর দিতাম স্যার? ও বাড়িতে থাকতো কোথায়? ও তো বেশিরভাগ সময় বাড়িতে থাকতোই না। ও বলেছিল যে জামিনে ছাড়া পেয়ে এসেছে। ভালো বাহানা। ও মারা গেছে, ওর কোনো জিনিস তো নিশ্চয়ই বাড়িতে আছে। জুতো চপ্পল নিশ্চয়ই তোমার কাছে আছে। ও মারা গেছে, ওর কোনো জিনিস তো নিশ্চয়ই বাড়িতে আছে। জুতো চপ্পল নিশ্চয়ই তোমার কাছে আছে। এখন এটা আবার বলবেন না যে ও যাবার সময় নিজের সব জিনিস নিয়ে গেছে, জুতো চপ্পলও নিয়ে গেছে, বাস মোবাইলটা এখানে রেখে গেছে। হ্যাঁ স্যার, জুতো আছে, আমি আনছি।
হ্যাঁ বলো। স্যার আমি 444567876 নাম্বারটা ট্র্যাক করেছি। গত 2 দিন ধরে নাম্বারটা চালু ছিল, কিন্তু গতকাল বিকেলে বন্ধ হয়ে যায়। এখন লোকেশন ট্র্যাক করছি। ঠিক আছে, তুমি লোকেশন ট্র্যাক করতে দিয়ে মর্গে ঢোকো, আমি ওখানেই যাচ্ছি। স্যার জুতোটা মিলছে না। বলবন্ত সিং এর জুতোর সাইজ লাশের জুতোর থেকে বড়। পড়াও। স্যার এটা লাশের জুতো হতে পারে না, এটা তো অনেক বড় স্যার, আর লাশের পাটা অনেক ছোট। মানে এই লাশ বলবন্ত সিং এর নয়? মিথ্যে বলছেন আপনারা। অকারণে মিথ্যে কেন বলবো স্যার? জগজিৎ সিং, আপনি বলেছেন আপনার ছেলে বলবন্ত বাড়িতে ফোন ফেলে গেছিল। যখন আমরা আপনাকে ফোন করি তখনই আপনি সেটা জানতে পারেন। হ্যাঁ স্যার। পুরো মিথ্যে এটা। বলবন্ত ইচ্ছে করেই ফোন বাড়িতে রেখে গেছিল যাতে ওই অজয়, মানে ওই ট্যাক্সি ড্রাইভারের লাশ আমরা পাই আর ওই ভোটার কার্ডের উপর লেখা নাম্বারে ফোন করি। তখন আপনারা সবাই লাশের মিথ্যে শনাক্ত করবেন। আপনি এসব কি বলছেন স্যার? কোনো বাবা মা তার সন্তানকে চিনতে ভুল করবে? কেউ হয়তো আপনাকে মিথ্যে বলছে স্যার। আমি তো জানিই না যে ওই অজয় কে। এইভাবে সত্যিটা বেরোবে না। সময় দিলাম আপনাদের, ততক্ষণে সিদ্ধান্ত নিন সত্যি কাহিনী কে শোনাবেন। আর সিদ্ধান্ত না নিলে আমার অন্য উপায়ও জানা আছে। স্যার এরকম করবেন না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা মিথ্যে বলছি না। আমার ছেলে বলবন্ত, আমি সত্যি বলছি। আমি মিথ্যে কেন বলবো স্যার? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। স্যার বলবন্তের নাম্বার 444567876, যেটা ওর ভোটার আইডি কার্ডে পাওয়া যায়, সেটার লোকেশন সুলতান বিন দেখাচ্ছে। আর এই নাম্বার থেকে ওর বাবা জগজিতের নাম্বারে বারবার ফোন এসেছে। ছেলে তো শয়তান, বাপ তার থেকেও শয়তান। জগজিৎ মিথ্যে বলছে। ও ঠিকই জানে ওর ছেলে বলবন্ত কোথায় আছে। কোথায় বলবন্ত সিং? আমি সত্যি কথা বলছি স্যার, বলবন্ত মারা গেছে। যদিও মরে গিয়েই থাকে তাহলে ভূতের সঙ্গে কথা হচ্ছিল। বলবন্ত সিং একজন ফেরার আসামি। তার ভোটার কার্ডে লেখা মোবাইল নাম্বার পুলিশকে সোজা তার পরিবারের কাছে পৌঁছে দেয়, যারা ওই লাশটাকে শনাক্ত করেছিল। কিন্তু খুব দ্রুতই বলবন্তের সঙ্গী লল্লন ভগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তির নাম সামনে আসে, যে অজয়। সে নিজেই নিখোঁজ ছিল, আর তারপর অজয়ের পরিবার সেই লাশটিকেই অজয় বলে দাবি করে। এই অদ্ভুত ঘটনার পিছনের রহস্যটা কি? এটা কি কোনো পরিকল্পিত চক্রান্ত? লাশটি কি আদৌ অজয় কুমারের ছিল নাকি অন্য কারো? কার পরিবার মিথ্যে বলছিল আর কেন? নাকি এই গোটা খেলাটার পিছনে বলবন্ত সিং এর হাত ছিল? আর যদি থাকে তবে সে নিজের মৃত্যুর নাটক কেন করলো? ক্রাইম পেট্রোলের পরের এপিসোডে আমরা আপনাদের দেখাবো বলবন্ত সিং এর এই রহস্যজনক অদ্ভুত মৃত্যুর আসল কারণ। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের পরিচয় দিন। 2012 সালের অগস্ট মাসে পাঞ্জাবের আটারির একটি ক্ষেতে একটি লাশ পাওয়া যায়, যার মুখ বিশ্রীভাবে থেঁতলে দেওয়া হয়েছিল। লাশের কাছ থেকে তেমন কিছু পাওয়া না গেলেও একটি ভোটার কার্ড পাওয়া যায়, যাতে বলবন্ত সিং এর নাম লেখা ছিল আর তার বাবার নাম জগজিৎ সিং। কার্ডের পিছনে একটি মোবাইল নাম্বারও লেখা ছিল। পুলিশ সেই নাম্বারে ফোন করলে পরে জানতে পারে এই মোবাইল নাম্বারটি বলবন্ত সিং এর নিজের, আর সে ফোনটি বাড়িতেই ফেলে এসেছিল। জগজিৎ সিং তার স্ত্রী হরবিন্দর কাউর এবং বলবন্তের স্ত্রী পূর্ণিমাকে সঙ্গে নিয়ে মর্গে পৌঁছয়। তারা লাশটিকে বলবন্তের বলে শনাক্ত করে। বলবন্তের মা বাবা পুলিশকে জানায় যে একদিন আগে 18 অগস্ট সে একটা কাজে বাড়ি থেকে বের হয়, কিন্তু সেদিন সে ফোনটা বাড়িতেই ফেলে রেখে যায়। এমনকি সে নিজের স্ত্রীকেও জানায়নি সে কোথায় যাচ্ছে, শুধু এটুকু বলে যায় যে পরের দিন ফিরে আসবে। বলবন্তের বাড়ির লোকেরা আরও জানায় যে সে একজন ট্রাক ড্রাইভার ছিল আর তার কাছে কোনো স্থায়ী কাজ ছিল না। পুলিশ এটা ভেবে অবাক হয়ে যায় যে বলবন্তের ব্যাপারে এমন কিছুই জানা যাচ্ছিল না যা থেকে খুনের সঠিক কারণ বুঝতে পারা যাবে। তখন বলবন্তের ভাই মঞ্জিত পুলিশকে জানায় যে বলবন্ত
বলবন্ত 6 বছর আগে পরমিন্দর সিং এর থেকে ট্রাক চালানো শিখেছিল। পুলিশ এই আশা নিয়ে পরমিন্দরের সঙ্গে দেখা করতে যায় যে হয়তো উনি এই কেসটিতে আলোর দিশা দেখাতে পারবেন। পুলিশ একটা কথা ভাবতে বাধ্য হয় যে খুনি ঠিক কী কারণে ভোটার কার্ডের পিছনে বলবন্তের নাম্বার লিখে লাশের কাছে ফেলে রেখে যাবে। এমনটা যদি লাশটাকে শনাক্ত করার জন্য হয়ে থাকে তাহলে লাশের মুখ বিশ্রীভাবে থেতলে দেওয়া কেন হলো? পরমিন্দর সিং একজন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আর উনি পুলিশকে জানান যে বলবন্ত একজন ক্লিনার ছিল যাকে উনি ট্রাক চালানো শিখিয়েছিলেন। কিন্তু বলবন্ত টাকা আয় করা শুরু করতেই সে নেশার চক্করে পড়ে যায় আর সে মদ খেতে শুরু করে। পরমিন্দর তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে শোনেনি। পরমিন্দর তার বাড়ির লোকেদেরকেও জানান কিন্তু তারাও তাকে শোধরাতে পারেনি। হঠাৎই পরমিন্দরের একটা ট্রাক চোরাই মালসহ পুলিশের হাতে ধরা পড়ে, যার ড্রাইভার ছিল বলবন্ত। পরমিন্দর তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেন। কিছুদিন পর পরমিন্দর সিং জানতে পারেন যে বলবন্ত চুরি আর ডাকাতি করতে শুরু করেছে। তার নামে থানায় প্রচুর অভিযোগ দায়ের হতে শুরু করে। পুলিশ অবাক হয়ে যায়। তাদের ধারণা হয় বলবন্ত হয়তো কোনো গ্যাং ওয়ারের শিকার হয়েছে। তারা আরও তথ্য সংগ্রহের জন্য লোপোকে পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে বলবন্ত একজন ফেরার আসামি। 2010 সালে তাকে জেলে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তদন্তকারীরা অবাক হয়ে যায়। বলবন্তের বাড়ির লোকেরা তার পুলিশ রেকর্ডের কথা পুলিশকে কেন জানায়নি? পুলিশ তদন্ত করে জানতে পারে বলবন্তকে ডাকাতিতে সাহায্য করা 3 জনের নাম, যাদের নাম হলো লল্লন ভগত, গুরপাল সিং আর কীর্তি সিং। বলবন্তের বাড়ির লোকেদের না জানিয়েই পুলিশ এই 3 জনকে খুঁজতে শুরু করে, কিন্তু ওই 3 জনই নিখোঁজ। তখনই পুলিশের হাতে এই কেসের একটা সূত্র আসে। 18ই অগস্ট সন্ধেবেলা লল্লন ঝন্ডিয়ালায় নিজের বন্ধু অজয়ের থেকে একটা ট্যাক্সি ধার করেছিল। পুলিশের সন্দেহ হয় যে লল্লন এই কেসের সঙ্গে যুক্ত, আর তারা ঝন্ডিয়ালা পুলিশের সঙ্গে অজয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কেস আরো জটিল হয়ে ওঠে। তখন ঝন্ডিয়ালা পুলিশ তাদেরকে জানায় অজয়ের বাবা শ্যামলাল কুমার 19 অগস্ট তার নিরুদ্দেশ সবার রিপোর্ট দায়ের করেছেন, অর্থাৎ সেই দিন যেদিন পুলিশ লাশটা পেয়েছিল। পুলিশ অজয়ের বাড়ির লোককে ঘুরিন্দার মর্গে ডেকে পাঠায়, যেখানে শ্যামলাল আর অজয়ের স্ত্রী কুলবীর লাশটাকে দেখে কাঁদতে শুরু করে আর লাশটাকে অজয়ের লাশ বলে দাবি করে। পুলিশ বলবন্তের বাড়ির লোকের সঙ্গে দেখা করলে পরে তারা দাবি করে যে ওই লাশটা বলবন্তেরই। পুলিশ বলবন্তের একটি পুরনো জুতো চায়, যেটা তার স্ত্রী পূর্ণিমা পুলিশকে দেয়। বলবন্তের পুরনো জুতো সাইজের সঙ্গে লাশের পায়ে পাওয়া জুতোর সাইজের মাপ মেলে না, এমনকি লাশের পায়ের থেকেও জুতোগুলো বড় ছিল। অর্থাৎ লাশটা বলবন্তের হতে পারে না, আর তার পরিবার নিশ্চয়ই কোনো কথা গোপন করছে বলে পুলিশের অনুমান হয়। তখনই পুলিশ আরও জানতে পারে যে বলবন্তের যে নাম্বারটা ভোটার কার্ডের পিছনে লেখা ছিল সেটা আর তার বাবা জগজিৎ সিং এর কাছে নেই, আর গত 2 দিন ধরে তার লোকেশন ছিল সুলতানবিন্দ। ফোন রেকর্ড অনুযায়ী বলবন্তের নাম্বারের সঙ্গে তার বাবার নাম্বারের সমানে কথা চলেছে। পুলিশ তখন জিজ্ঞাসাবাদের জন্য জগজিৎ সিংকে ডেকে পাঠায়। এবার তারপর কোথায় বলবন্ত সিং? আমি সত্যি কথা বলছি স্যার, বলবন্ত মারা গেছে। যদিও মরে গিয়েই থাকে তাহলে ভূতের সঙ্গে কথা হচ্ছিল। দেখুন জগজিৎ সিং, আপনি বয়স্ক বলে এতক্ষণ মান রেখেছি। হয় এবার আপনি সব সত্যি কথা বলে দিন, নাকি বার করাবো? স্যার আমার বোনের কাছে আছে বলবন্তের ফোন। কোথায় থাকে আপনার বোন? ও ও ও আপনার মৃত মা বোন সবাইকে বাঁচিয়ে তুলবো যদি আপনি সত্যি না বলেন। বলুন কোথায় বলবন্ত সিং? ওই শয়তানগুলো কি মনে করেছে যে আমাদের পুলিশদের বোকা বানিয়ে ছাড়বে, যে আমরা লাশটা আপনাদের দেব, সেই কারণে নিজের ফোন ব্যবহার করছিল? এটা আমি জানি না স্যার, ও কোথায় আছে। শুধু এটুকুই বলেছিল সব চাপা পড়ে গেলে ও আবার ফিরে আসবে। মামলা তো তখনই ঠান্ডা হবে যখন ওকে পাবো জীবিত বা মৃত। সত্যিটা বলুন, কি জানে আপনার ছেলে? কোথায় ও? এবার আপনি সবকিছু তাড়াতাড়ি জানাবেন নাকি? ভগবানের দিব্যি স্যার, আমি সত্যিই কিচ্ছু জানি না। 17ই অগস্ট বলবন্ত হঠাৎ বাড়িতে আসে। এখন আবার কে এলো? শান্তিতে ঘুমোতেও দেয় না। তুমি? বলবন্ত, 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 পুলিশ তোর পিছনে লেগে আছে। ওরা কিন্তু বাড়ি বয়ে এসে বলে গেছে যে তুই বাড়ি ফিরলে যেন ওদের খবর দি। তুই কেন এলি বলবন্ত? মা, এখন প্রশ্ন করার সময় নয়। বলবন্ত তুই শুধু নিজে ডুববি না, তুই আমাদের সবাইকে ডোবাবি। বাবা, আমি সব ছেড়ে দিতে চাই, নিজেকে বদলাতে চাই। এত তাড়াতাড়ি বুঝে গেলি? মঞ্জিত আমার ভাই, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটা তো ভাবতে পারি। তাহলে এক কাজ কর, থানায় যা, ওখানে গিয়ে সারেন্ডার কর, জেল খাট। ওখান থেকে বেরোনোর পর এই সমস্ত কথা বলিস। বাবা, আমার জীবন শেষ হয়ে যাবে। আমরা কি করে দিন কাটাচ্ছি সে খবর রাখো তুমি। পূর্ণিমা, সেই সবই তো বদলাতে চাইছি, তুমি কেন বুঝতে পারছো না?
তোমাদের কিচ্ছু করতে হবে না, পুলিশ নিজে থেকেই আমার নম্বরে ফোন করবে। তোমাদের শুধু এইটুকু বলতে হবে যে আমি বাইরে যাবার সময় মোবাইলটা ঘরেই ফেলে গেছি। তারপর তোমাদের থানায় ডাকবে বডি শনাক্তকরণের জন্য। ব্যাস, তোমরা ওখানে গিয়ে শুধু বলবে বডিটা আমার। আর মা, একটু ওখানে জোরে জোরে কান্নার নাটক করো, আর তারপরে পুলিশ নিজেদের কাজ করে লাশ তোমাদের হাতে দিয়ে দেবে। আর লাশ এখানে আসলেই সৎকার করে দিও। বাবা, আমার উপর চলা সব কেস শেষ হয়ে যাবে, আর পুলিশ এটাই ধরে নেবে যে নিজেদের মধ্যে গ্যাংওয়ারে আমাকে মেরে ফেলেছে। আর তারপর আমি ফেরত আসবো নতুন নাম আর নতুন কাজ নিয়ে। বাবা, এটাই শেষবার, তোমরা আমার একটু পাশে থাকো বাবা। আর আপনারা সবাই মিলে পুলিশকে বোকা বানাতে শুরু করলেন। একজন মৃত ব্যক্তি নিজের ভোটার কার্ডের ওপর নিজের ফোন নাম্বার লিখে রেখে দিল, আর ব্যাপারটা পুলিশের হজম হবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, কিন্তু স্যার আমার ছেলে সত্যি বদলাতে চেয়েছে, নিজেকে শোধরাতে চেয়েছে। শুধরোতে চায় একটা লোকের প্রাণ নিয়ে। এতদিন আপনার ছেলে চোর ছিল, এখন খুনিও। আরও আপনাদের সবাইকে ফাঁসিয়ে পালিয়ে গেছে, আর ওর এই অপরাধে আপনারাও সবাই সমান দায়ী। তুমিও না একটু বেশি ভালো। স্যার, সব নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না বলবন্ত কোথায় লুকিয়ে বসে আছে। খুঁজতে থাকো, যেভাবেই হোক ধরতে হবে। পাঞ্জাবের সব থানাকে অ্যালার্ট করো, প্রতিটা কোনায় কোনায় ওর নাম আর ছবি দিয়ে পোস্টার সাঁটিয়ে দাও, দেখি কতদিন বাঁচে। জানি না স্যার, ওর বন্ধুত্ব লল্লন ভগতের সাথে হলো কি করে? সাহেব, আমার স্বামী ট্যাক্সি চালাতো। ও খুব সহজ সরল মানুষ ছিল। ও তো হয়তো জানতোই না যে এই লল্লন ভগতটা কে আর ওর কি উদ্দেশ্য ছিল। আমাকে বলে গেছিল যে সকালের মধ্যে ফিরে আসব। তুমি রাতে খাবার আগে চলে আসবে তো গো? না কুলবীর, সারা রাতের ভাড়া, সকালে তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, যতটা তাড়াতাড়ি পারো চলে এসো। প্যাসেঞ্জার ছাড়লে তারপরে তো আসবো, তুমি এত ভেবো না, চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। আমি তো এটাও জানতাম না যে ও কোথায় যাচ্ছিল। স্যার, লল্লন ভগত, গুরপাল সিং, কীর্তি সিং এই তিনজনের ব্যাপারে সব থানাকে অ্যালার্ট করে দিয়েছি। এই তিনজনকে তাড়াতাড়ি ধরতেই হবে। বলবন্ত ফেরারি আসামি, যদি এর আগেই ওকে ধরার চেষ্টা করা হতো তাহলে এই লোকটার প্রাণ যেত না। বলবন্ত সিংকে আরো জোর কদমে খোঁজা শুরু হয়, যাতে সে রাজ্যের সীমানা ছেড়ে বেরিয়ে যেতে না পারে আর তার অপরাধ যাতে সমানে চলতে না থাকে, তাই তাকে গ্রেফতার করাটা প্রয়োজনীয় ছিল। যদি এই তৎপরতা পুলিশ তখন দেখাতো যখন সে হেফাজত থেকে পালিয়েছিল, তাহলে হয়তো একটা জীবন বাঁচত। কিন্তু পুলিশ বলবন্তের কাছে পৌঁছানোর আগেই পুলিশের কাছে একটা খবর আসে, বলবন্তের আত্মহত্যার খবর। পিএসআই হরপ্রীত সিং, গডিন্ডা পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি সাব ইন্সপেক্টর ইদ্রিস শেখ বলছি, সুলতান উইন পুলিশ স্টেশন থেকে। বলুন শেখ বাবু। বলবন্ত সিং এর ব্যাপারে খবর পেয়েছি। বলবন্ত সিং এর ব্যাপারে কি খবর? কাল রাতে হয়েছে? হ্যাঁ স্যার, কাল মাঝরাতে একটা ফ্যাক্টরিতে ওই লাশটা পাওয়া যায়। এ তো পুরোপুরি জ্বলে গেছে। হ্যাঁ স্যার, এ নিজেই নিজেকে জ্বালিয়ে দিয়েছে। সুইসাইড কেস। সুইসাইড কেস কিনা সেটা বলা মুশকিল।
এর আগেও কাউকে মেরে নিজের মৃত্যুর নাটক করেছে। মনে হচ্ছে আরো কেউ শিকার হলো। কিন্তু আমরা লাশের কাছে সুইসাইড নোট পেয়েছি। আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। ছোট অপরাধের জন্য সাজার মেয়াদ পুরো করলে আমি হয়তো নতুন জীবন শুরু করতে পারতাম, কিন্তু এর থেকে বাঁচতে আমি আমার মৃত্যুর নাটক করেছি আর খুনের মতো অপরাধও করে ফেলেছি। আর আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমি আমার পরিবারের লোককেও না চাইতে জড়িয়ে ফেলেছি। আমার খারাপ লাগছে যে আমার শাস্তির সাজা ওরা পাচ্ছে, আমার পরিবারের লোকেরা নিরপরাধ। ওদের বিরক্ত করবেন না, আমি নিজে এই সমস্ত কাজের জন্য দায়ী। আমি আমার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করছি। দয়া করে আমার পরিবারকে আর বিরক্ত করবেন না, এটাই আমার শেষ অনুরোধ। বলবন্ত সিং। লাশটা কোথায় পেলে তুমি? কালকে মাঝরাতে ফ্যাক্টরিতে, ওখানে সিকিউরিটি গার্ড আমাদের ইনফর্ম করেছে। সাহেব, এ তো মরে গেছে। এই সুইসাইড নোট একটাই প্রমাণ যে ও বলবন্ত সিং। না স্যার, ওই সিকিউরিটি গার্ড ওকে খুব ভালো করে চিনত। ও বলবন্তকে ওই ফ্যাক্টরিতে আসতে 1 ঘন্টা আগে দেখেছিল। স্যার, এ বলবন্ত সিং 1 ঘন্টা আগে এসেছিল। ফ্যাক্টরি তো সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায় না? হ্যাঁ স্যার, বলবন্ত ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর 9টার সময় এসেছিল এক বন্ধুর সঙ্গে। তো মানে হলো কোনো বন্ধুকে নিয়ে? হ্যাঁ স্যার। ওই বন্ধুর কোনো খোঁজ পেলে? না স্যার, ওই সিকিউরিটি গার্ড ওকে চেনে না। না স্যার, অন্য কেউ ছিল। কি খবর বলবন্দা? ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, ও একটা ফেরারি আসামি ছিল, এই কথাটা জানতিস না তুই? না স্যার। তাহলে তুই বলবন্তকে চিনলি কি করে? ও এখানে কি করতে এসেছিল? স্যার, বলবন্ত প্রায় ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরেই আসতো। কি জন্যে? স্যার, ও ফ্যাক্টরির পিছনে বসে মদ খেত। আর তুইও ঢুকতে দিতিস ওকে? ভুল হয়ে গেছে স্যার। পয়সা দিত ওকে, না তো মদ, তাই না? বলবন্তের সঙ্গে অন্য লোকটা কে ছিল বল? জানি না স্যার, আমার মনে হয়েছিল বলবন্তের কোনো বন্ধু। ওরা প্রায় 8 ঘন্টা ছিল এখানে, তারপর হঠাৎই আমি ওই আগুন দেখলাম। আর অন্য লোকটা কোথায় গায়েব হয়ে গেল? সেটা তো জানি না স্যার। স্যার, ইনফ্যাক্ট আমরা তো এক্ষুনি জানতে পারলাম যে আমাদের যে সিকিউরিটি ম্যান আছে তিরাক, ও এই আফিমার চরসখোরদেরকে ফ্যাক্টরির ভেতরে আসতে দিত। আর শুধু তাই নয়, এদের সাথে ওর লেনদেনও ছিল। কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না কি করে একটা সিকিউরিটি এজেন্সির লোক এই ধরনের কাজও করতে পারে। তিরাত ওই অন্য লোকটাকে এখান থেকে যেতে দেখেনি। না স্যার। মানে লোকটা যদি পালিয়ে থাকে তাহলে ওই যে ওখান দিয়ে পালিয়েছে। তাই হতে পারে স্যার। ওখানে সিকিউরিটি নেই নাকি? এখন তো নেই, কিন্তু আমরা প্ল্যান অবশ্যই করছি আমাদের ফ্যাক্টরিতে সিকিউরিটি বাড়ানোর জন্য। আমার সন্দেহ হচ্ছে তিরাত মিথ্যে বলছে। এবার বল, বলবন্ত তোকে কত টাকা দিয়েছিল এসব বলবার জন্য? স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি যা বলেছি সত্যি বলেছি স্যার। আমি যখনই আগুন দেখলাম আমি তারপরেই পুলিশকে ডাকলাম। বলবন্ত ওই সঙ্গে নিয়ে আসা লোকটাকে পুড়িয়ে মেরেছে, আত্মহত্যা চিঠি লিখে রেখে চলে গেল, আর তুই ওকে যেতেও দিলি। স্যার, এরকম কিচ্ছু হয়নি স্যার। আমি বউ ছেলে দিব্যি করে বলছি স্যার।
বলবন্ত এই খেলাটা আগেও খেলেছিল আর যথেষ্ট সম্ভাবনা ছিল তার এই খেলাটা আবারও খেলার। নিজের নাম ক্রিমিনাল কেস থেকে মোছার চেষ্টায় বলবন্ত হয়তো আরও কোনো নির্দোষের জীবন নিয়েছিল, অথবা হয়তো কৃতকর্মের অনুশোচনায় সত্যি আত্মহত্যা করেছিল। হ্যাঁ স্যার, এই হ্যান্ডরাইটিং বলবন্ত সিং এরই। প্রথমবার লাশের পাশে নিজের ভোটার কার্ডে নম্বর লিখে রেখে গেছিল। হতে পারে এইবারে ওই লাশের পাশে চিঠি রেখে গেছে। আমাদের সারা জীবনটাকে অতিষ্ঠ করেছে যে ছেলেটা, সে নাকি নিজেকে শোধরাবে, খুন পর্যন্ত করলো। সাইজ তো একই আছে স্যার। স্যার লাশটা সত্যিকারের বলবন্তেরই নয় তো? স্যার আমি 444567876 নাম্বারটা ট্র্যাক করেছি। স্যার বলবন্তের নাম্বার 444567876 যেটা ওর ভোটার আইডি কার্ডে পাওয়া যায়, সেটার লোকেশন সুলতান বিন দেখাচ্ছে। আর এই নাম্বার থেকে ওর বাবা জগজিতের নাম্বারে বারবার ফোন এসেছে। তুমি ওই চপ্পলটা লাশের পায়ে পেয়েছিলে? হ্যাঁ স্যার, পায়ে ছিল, পুরো পুড়ে গেছিল। বলবন্তের সঙ্গে ওর বাবার কন্ট্যাক্ট ছিল, ও পুরো তদন্তের ব্যাপারটাই জানতো। যখন আমরা ওর বাড়ির লোককে গ্রেপ্তার করি, তখনই কেউ ওকে খবর দেয় যে আমরা বুঝে গেছি অতি চতুর অপরাধী। তারপর সব প্ল্যান করেছে, নিজের চপ্পল রেখে গেছে, কারণ ও খুব ভালো করে জানতো যে ক্রস চেক হবে। হতেই পারে স্যার, কিন্তু এটা ভুলে গেছে যে চপ্পলটা বদলাতে পারে, কিন্তু মৃত ব্যক্তির পা নয়। স্যার চটিটা পায়ের থেকে বড়। স্যার আমি এই ব্যাপারটা একদমই খেয়াল করিনি। আমি বুঝতে পারছি, তুমি ওর কারবারটা জানোই না তো। স্যার জুতোটাও পায়ের থেকে বড়। এখন আমার পুরো বিশ্বাস যে এটা বলবন্তের লাশ নয়। ও আরো একবার আমাদের বোকা বানিয়ে ছাড়লো। ও এখনো বেঁচে আছে, আর এই বেচারা ওর জালে ফেঁসে গিয়ে নিজের প্রাণ দিল। ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বলবন্ত নিজের মৃত্যুকে প্রমাণ করতে আরও একটা খুন করেছে, আর তাই বলবন্তকে গ্রেফতার করা খুবই জরুরি হয়ে পড়েছিল। একজন ফেরার আসামি পুলিশ ফাইল থেকে নিজের নাম মোছার চেষ্টায় দুজনকে খুন করে ফেলেছে। সে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল। সাহেব বলবন্তের খোঁজ তো পাইনি, তবে কীর্তি সিং এর খোঁজ আপনি পেয়ে যাবেন। আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। গুরপাল অমৃতসরের একটা লজে লুকিয়ে আছে, নামক মন্ডিতে। চল আরে স্যার, চল চল। বল বল কোথায় বলবন্ত সিং? আমি জানি না স্যার, আমি কিছু জানি না।
আমি কিছু জানি না স্যার, লালন সব কিছু জানে। বিশ্বাস করুন আমি কিছু জানি না স্যার, লালন সব কিছু জানে। তো বল লালন কোথায়? ও ভাতিনটাতে। গুলি চালাবেন না সাহেব, গুলি চালাবেন না সাহেব, আমি কিচ্ছু করিনি। বলবন্ত সিং কোথায়? আমি জানি না সাহেব। দেখ লালন, কেউ এখনো পর্যন্ত জানে না যে তোকে গ্রেফতার করা হয়েছে। যদি তুই সত্যিটা না বলিস তাহলে তোকে এখানেই আমি শেষ করে দেবো। গত এক সপ্তাহ ধরে কোনো কথা হয়নি সাহেব। গত সপ্তাহে যখন ফোনে কথা হয়েছিল তখন ও সুলতান উইন্ডেই ছিল, ওখানেই কোথাও একটা। কিন্তু সুলতান উইন্ডে কোথায় আছে সেটা আমি জানি না। আমার পুরো বিশ্বাস যে প্রথম খুনে তুইও যুক্ত ছিলি। কারণ কি বল, আর বল যে দ্বিতীয় খুনটা কাকে করেছে? জানি না সাহেব। প্রথম খুনের পর আমি আর বলবন্ত নিজেদের রাস্তা আলাদা আলাদা করে নিয়েছিলাম। বলবন্ত আমাকে বলেছিল ও সুলতান উইন্ডে যাচ্ছে, আর লাশকে যতদিন না লুকোচ্ছে ও ওখানেই থাকবে। অজয়কে তুই ফাঁসিয়েছিলি? হ্যাঁ, কিন্তু বলবন্ত আমাকে বলেছিল। আরে এখন আর কিচ্ছু করা যাবে না বলবন্ত, তুই পুরো ফেঁসে গেছিস ভাই। জেল থেকে পালানোর কেস আর বাকি সব পুরনো কেস। এত সহজে পুলিশ তোকে ছাড়বে না, আর যদি ধরা পড়িস না তাহলে ধরে না 8-10 বছরের জেল হয়েই গেল। ও আর কতদিন আর এরকম লুকিয়ে পালিয়ে বাঁচবো? ভাই একটা কাজ করেছ, কেসের ফাইলই সব উড়িয়ে নিয়ে আসি। এ পাগল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ভাই কিছু তো একটা করতেই হবে, যে করেই হোক এই পুলিশদের পিছু ছাড়াতেই হবে। খোল না এটা। দেখ ভাই, একটা কাজ হতে পারে, তুই মরে যা আর আমরা তোর লাশটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যাব, আর ওখানে গিয়ে বলে দেবো যে তুই মরে গেছিস। তারপর আর কি, সব কেস বন্ধ। কে তোর লাশ নিয়ে ইনকোয়ারি করবে বলতো? তোকে সাদা চাদর দিয়েও ঢেকে দেবো। কি বলিস? আরে এই গাধা নেশার ঘরে দারুণ কথা বলে দিয়েছে। তুই পাগল হয়ে গেছিস বলবন্ত? তুই একটা জোকারের কথা শুনছিস? আরে তুই বুঝতে পারলি না রে ভাই, অন্য কারোর মৃত্যুকে যদি পুলিশ আমার মৃত্যু ভাবে তাহলে। পাগল হয়ে গেছিস নাকি বলবন্ত? তুই কি উল্টো পাল্টা বলছিস তুই? দেখ আমার কথা ভালো করে মন দিয়ে শোন, আমাদের বন্ধুত্ব শুধু চুরি চামারি পর্যন্ত ঠিক আছে। আর ভাই তোর তো দেখছি মাথাই খারাপ হয়ে গেছে। তুই চুপ কর, চুপ কর ভাই। তোর নজরে এমন কেউ আছে যে আমার মতো লম্বা চওড়া, আমার মতো চেহারা? আর তোর মাথা ঠিক আছে তো? তুই কি বলছিস? আরে ভাই অনেক হয়ে গেছে, এই পুলিশদের থেকে এখন পেছন ছাড়াতেই হবে। হ্যাঁ, অজয়ের সাথে আমার অল্প পরিচয় ছিল, একবার ওর থেকে ট্যাক্সি ভাড়া নিয়েছিলাম। কতদিনের জন্য চাই? কাল সকালেই ফিরিয়ে দেবো। আরে ভাই অজয়, কতক্ষণ ধরে ড্রাইভ করছিস? চ সামনে দাঁড় করা, এবার একটু খাওয়া দাওয়া হোক। ব্যাস 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 ভাই ব্যাস, সারা রাত গাড়ি চালাতে পারবো না ভাই, যথেষ্ট। আরে কোনো ব্যাপার না ভাই, নেশা হয়ে গেলে হয়ে যেতে দে, এখানেই শুয়ে পড়বো কোথাও একটা। চল তাহলে এই খুশিতে আর একটুখানি খেয়েই নে। বসো ভাই। চল 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 চল। আরে দাঁড়া, কি হলো? ভাই কি হলো ভাই? আরে চুপ কর, কি করছো? আরে দাঁড়া না। পেন্দে 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 পেন্দে, তাড়াতাড়ি কর।
যে লোকটাকে ফ্যাক্টরিতে বলবন্ত জ্বালিয়েছে ওকে ছিল? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। ওই ঘন্টার পর বলবন্তের সঙ্গে আমার কথাই হয়নি। আর এই ফ্যাক্টরির কি ব্যাপার আমি কিচ্ছু জানি না। সুলতান উইন পুলিশ স্টেশনের সমস্ত এলাকার রাস্তা বন্ধের জন্য জানাও। বাইরে যাওয়ার সমস্ত রাস্তায় চেকপোস্ট বসাতে বলো। ওই এলাকার সব গুন্ডা বদমাইশকে ধরো। যেভাবেই হোক শয়তান বলবন্তকে চাই। স্যার। শেষবার কবে ফোন করেছিল? আমি জানি না স্যার। কে কে দেখা করতে আসতো ওর সাথে? কিচ্ছু জানি না আমি। মিথ্যে, সব সত্যি কথা বলবি। কিচ্ছু জানি না স্যার। শেষ ফোন কবে এসেছিল? স্যার আমি কিচ্ছু জানি না। স্যার বলবন্ত ওর কোনো রিলেটিভের বাড়িতে যায়নি। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি। লুকোতে দাও সালাকে। ওর ডেরা থেকে ঠিক খুঁজে বার করবো ওকে। সাহেব, আমি কিছু না হলেও 15 মিনিট আগে ওকে সুলতানমেন বাস স্ট্যান্ডে দেখেছি। আমি একজন লোক ওর পেছনে লাগিয়ে রেখেছি। আপনি একটু তাড়াতাড়ি আসুন, ও পালিয়ে না যায়। হ্যাঁ ঠিক আছে স্যার, ও ভেতরেই আছে। মুভ। ও দাদা, কি হলো? আরে বিলটা দিয়ে দাও, তারপর নয় চুপ করবো। ও স্যার, এই দাদা টেবিলের নিচে লুকোচ্ছে। বেঁচে পালাবে ভেবেছিস না? এমনিতেই তো আগে দুবার মরেছিস, এখন তোকে সত্যি সত্যি মারলে আমার কোনো আফসোস হবে না। চল বল, কারখানার মধ্যে কাকে জ্বালিয়েছিলিস নিজের লাশ বানানোর জন্য? আরে শোন না ভাই, কাউকে পাঠা একবার। এক প্লেট সিঙ্গাড়া আর একটা বড় লস্যি, একটু তাড়াতাড়ি দিস। হ্যাঁ ঠিক আছে। একটা হোটেলে দেখেছিলাম ওকে। ভাই তুমি কি কাজ করো? কেন, আপনার কি দরকার ভাই? আরে না না, এমনি জিজ্ঞেস করলাম, আশেপাশে কাজ করো? হ্যাঁ আসলে যে কোনো কাজ পেলেই আমি করব, আমার খুব টাকার দরকার। আচ্ছা, কি ধরনের কাজ? কাজ মানে ছোটখাটো কোনো দিনমজুরের কাজ পেলেই করব। কি নাম বললে তোমার? আমি রাজেশ। আমি এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করি। ওদের কিছু কারিগর দরকার। 6,000 টাকা মাইনে দেবে মাসে। বলো তো আমি কথা বলতে পারি? দাদা 6,000? মানে হ্যাঁ অবশ্যই আমি করব, যদি আপনি সাহায্য করেন তো। আরে আমি আর কি করতে পারি, যা করার তো উনি করেন। দাদা অনেক উপকার হবে যদি আপনি আমাকে কাজটা পাইয়ে দেন। ব্যাস, তারপর বন্ধুত্ব হয়ে যায় আমাদের। দাদা অনেক দিন হয়ে গেল শুধু রাত্রিবেলায় কারখানাটা দেখাচ্ছেন, মানে বলছি যদি কোনো কাজ টাজ পেতাম তাহলে দিনেও এটাকে দেখতে পেতাম। কাজ করো, কাল সকালে চলে এসো, সুপারভাইজারও ডাকছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কালকে আমি সকালেই আসবো তাহলে।
কি খবর বলবন্দা? ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, সত্যি বলতে আপনি লোক হিসেবে খুব দারুণ। দাদা, আপনি হয়তো জানেন না, আপনি আমাকে কাজ পাইয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করেছেন। আর কাজটা পাইয়ে দেওয়ার জন্য না অনেক ধন্যবাদ দাদা। আরে ভাই, কেমন সাহায্য! এইসব কপালের ব্যাপার হয় ভাই, বুঝেছো? এখন ফ্যাক্টরিতেও কাজ অনেক বেড়ে গেছে, লোক পাওয়া যাচ্ছে না। কপাল ভালো, তোকে পেয়ে গেলাম। তোর কাজের দরকার ছিল আর ফ্যাক্টরির লোকের দরকার ছিল। আপনি একদমই ঠিক বলেছেন, একদম ঠিক। কোথায় বাড়ি ওর? বাড়ির লোক কোথায়? কোথায় বাড়ি ওর? বাড়ির লোক কোথায়? জানি না স্যার, ওইসব জিজ্ঞেস করিনি। মনে হচ্ছে যেন তোকে এখানেই পুঁতে দিই। অল পুলিশ অ্যালার্ট! অল পুলিশ অ্যালার্ট! বলবন্ত সিং এইমাত্র কোর্ট থেকে পালিয়েছে। এই কাপড় সরাও, আমি বলছি কাপড়টা সরাও। এই 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 ধরো ওকে, ধরো ধরো ওকে। এই ধরো ধরো ধর 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 এই ধর ধর ধর। 2010 সালে পুলিশ হেফাজত থেকে পালানো বলবন্ত দুজন নিরাপরাধ ব্যক্তিকে খুন করে আর তাদের লাশগুলোকে নিজের লাশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে, যাতে তার বিরুদ্ধে চলা সব কেস ডিসমিস করে দেওয়া হয়। বলবন্ত সিং আবারও পালানোর চেষ্টা করে 2013 সালের জানুয়ারি মাসে, কিন্তু এবার সে ধরা পড়ে যায় আর সে এখন পুলিশ হেফাজতে। বলবন্ত সিং আর তার গোটা পরিবারের বিরুদ্ধে আইপিসির ধারা 302 অনুযায়ী খুন, 211 অনুযায়ী কারো ক্ষতি করার উদ্দেশ্যে করা মিথ্যে অভিযোগ, 194 অর্থাৎ অপরাধ লুকানোর উদ্দেশ্যে দেওয়া মিথ্যা বয়ান আর বেআইনি ষড়যন্ত্র করার অপরাধে ধারা 120B আনা হয়েছে। সব অভিযুক্তই এখন বিচার বিভাগীয় হেফাজতে। বলবন্ত সিং এর বিরুদ্ধে সমস্ত কেসের শুনানি এখন চলছে, যেখানে তার বিরুদ্ধে ডাকাতি আর চুরির অভিযোগ দায়ের রয়েছে। লোপোকে পুলিশ স্টেশন, ঘোরিন্দা আর সুলতান বিন পুলিশ স্টেশন, যেখানে তার বিরুদ্ধে খুনের কেস দায়ের হয়েছিল, আর সেই সঙ্গে বিয়াজ পুলিশ স্টেশন, যেখানকার পুলিশ হেফাজত থেকে সে পালিয়েছিল, এরা সবাই তার বিরুদ্ধে কোর্টে কেস দাখিল করেছে। একজন ফেরার আসামি যে দুজন নির্দোষ ব্যক্তিকে খুন করলো। একদিকে দিনের পর দিন চলা কোর্টের শুনানি, যার ফলে বহু বছর ধরে কেস চলতেই থাকে, আর অনেক সময় অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে আরও কিছু অপরাধ সংগঠিত করে। আর অন্যদিকে অভিযুক্তদের পুলিশ হেফাজত থেকে পালানোর বিষয়, কোনো জেল আধিকারিক বা কোনো কনস্টেবল
যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপর নজরদারির জন্য, তাকে সাসপেন্ড করাটা কি আদৌ যথেষ্ট? ইনভেস্টিগেশন টিমগুলোর মধ্যে বোঝাপড়ার অভাব একটা বিষয় থেকেই স্পষ্ট। যখন একটা ইনভেস্টিগেশন টিম বলবন্তের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছুই জানে না, এমনটা কি সম্ভব নয় যাতে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে যেখানে সাজাপ্রাপ্ত আসামি, আন্ডার ট্রায়াল, সমানে অপরাধ করা ব্যক্তি, জামিনে মুক্ত অপরাধী, পেন্ডিং কেস আর বহুদিন ধরে চলা সমস্ত কেসগুলোর ডিটেলস থাকবে? শুধু সেন্ট্রাল ডেটাবেসই না যেখানে অপরাধের সংখ্যা আর রেকর্ড থাকবে, বরং একটা এমন ডেটাবেস যার সমস্ত ডিটেলস ঠিকমতো আইনি প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হবে আর সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে আর সেটাকে রেগুলার আপডেট করা হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে উন্নত এক আইনি ব্যবস্থাকে গড়ে তোলা এত কঠিন কেন? ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য এমন আইনি ব্যবস্থা কি প্রয়োজন নয়? আমরা ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করতে পারি। মানছি যে ব্যাংকের ট্রানজ্যাকশনে টাকার লেনদেন হয়ে থাকে আর ব্যাংকগুলো নিজেদের ওয়ার্কিং সিস্টেম সবসময় আপগ্রেড করতে থাকে, কিন্তু এই একই ভাবনা, একই নিষ্ঠা, একই অনুশাসন আমাদের আইনি ব্যবস্থাকে আরো মজবুত করতে কি প্রয়োজন নয়? নাকি এর পিছনের আসল কারণ আমাদের সিস্টেমের অপদার্থতা আর গা ছাড়া মনোভাব, যেখানে পরিবর্তন আনার কথা না তো কেউ ভাবে কখনো আর না কেউ এটাকে পরিবর্তন করতে চায়? কিন্তু এখন পরিবর্তন আনা জরুরি যাতে বলবন্তের মতো অপরাধী আর কোনো প্রাণ নিতে না পারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন আমাদের সবাইকে, সেটা সিস্টেমের ভিতরের লোক হোক বা বাইরের, এই অপদার্থতা আর গা ছাড়া মনোভাবটাকে ত্যাগ করতে হবে।